হাই এভরিওয়ান, আজকে আমরা অষ্টম অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে দুটি বস্তুর একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে চূড়ান্ত বেগের রাশিমালা নির্ণয় করো এবং দেখাও যে বস্তুদ্বয়ের ভর সমান হলে এরা বেগ বিনিময় করে। তাহলে উত্তরে আসি। মনে করি দুটি বস্তু একই রেখায় গতিশীল রয়েছে। মনে করি এই M2 বস্তু আর M1 বস্তু, দুটো বস্তু একই রেখে এক্স অক্ষ বরাবর গতিশীল রয়েছে। এই M1 বস্তুটা V1I বেগে গতিশীল রয়েছে, M2 বস্তুটা V2I বেগে গতিশীল রয়েছে। কোনো এক সময় এদের মধ্যে সংঘর্ষ ঘটল। স্থিতিস্থাপক সংঘর্ষ হলে ভরবেগ ও গতিশক্তি উভয়ই সংরক্ষিত থাকবে। এখন স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যে সংঘর্ষের পরে কোনো বস্তুদ্বয়ের ভরবেগ এবং গতিশক্তি এবং সংঘর্ষের আগে বস্তুদ্বয়ের ভরবেগ এবং গতিশক্তি সমান থাকবে। মানে সংঘর্ষের আগে এবং পরে বস্তুদ্বয়ের ভরবেগ আর গতিশক্তি সংরক্ষিত থাকবে, মানে সমান থাকবে। ধরা যাক M1 ও M2 ভরের দুটি বস্তু যথাক্রমে V1I এবং V2I আদিবেগ সহকারে একই রেখায় একই দিকে চলছে। যেটা আগেই বলছি, M1 বস্তুর বেগ V1I, M2 বস্তুর বেগ V2I এবং এরা এই আদিবেগ নিয়ে V1I এবং V2I আদিবেগ নিয়ে একই রেখায়, এই রেখা বরাবর, এই এক্স অক্ষ বরাবর এই দিকে চলতেছে। ঠিক আছে। এরপরে কোনো এক সময় বস্তুদ্বয়ের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটল। সংঘর্ষের পরে বস্তুদ্বয় যথাক্রমে V1F ও V2F বেগে চলতে লাগলো। এই যে এখানে দেখো, সংঘর্ষের পরে M1 বস্তুর বেগ হয়েছে V1F এবং M2 বস্তুর বেগ হচ্ছে V2F। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি পাই? ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে সংঘর্ষের আগে ভরবেগ এবং সংঘর্ষের পরে ভরবেগ সমান হবে। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ কী ছিল? M1 V1I প্লাস M2 V2I ইজ ইকুয়াল M1 V1F, এইটার ভরবেগ M1 V1F প্লাস M2 V2F। এরপরে M1গুলোকে আমরা এক পাশে নেই, এই M1 V1I এর সাথে নেব M1 V1F। তো এইটাকে এই পাশে নিলে হবে মাইনাস, তাহলে M1 কমন নিলে হবে V1I মাইনাস হবে V1F। আর এইটাকে যদি এই পাশে নিই আমরা M2টাকে, তাহলে হবে মাইনাস, তাহলে M2 কমন নিলে হবে V2F মাইনাস V2I। আবার গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে লিখতে পারি। গতিশক্তির সংরক্ষণ সূত্র অনুসারে সংঘর্ষের আগের গতিশক্তি ইজ ইকুয়াল সংঘর্ষের পরের গতিশক্তি। তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি কী ছিল? হাফ M1 V1I স্কোয়ার প্লাস হাফ M2 V2I স্কোয়ার ইজ ইকুয়াল হাফ M1 V1F স্কোয়ার প্লাস হাফ M2 V2F স্কোয়ার। এই যে হাফ M1 V1I স্কোয়ার প্লাস হাফ M2 V2I স্কোয়ার প্লাস হাফ M1 V1F স্কোয়ার প্লাস হাফ M2 V2F স্কোয়ার। এরপরে এক্ষেত্রেও আমরা M1গুলোকে এক পাশে নিয়ে নেব। এই M1কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে হাফ M1 কমন নিলে থাকবে V1I স্কোয়ার মাইনাস V1F স্কোয়ার ইজ ইকুয়াল এই M2কে এই পাশে নিয়ে নিলাম, তাহলে হাফ M2 কমন নিলে থাকবে V2F স্কোয়ার মাইনাস V2I স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা হাফ হাফ বাদ দিলাম, তাহলে থাকে M1 ইন্টু এই টার্মটা, এর পাশে থাকবে M2 ইন্টু এই টার্মটা। এবার 2 নং ভাগ 1 নং, এটা হচ্ছে 2 নং সমীকরণ। আর 1 নং সমীকরণ ছিল আমাদের প্রথম পেজে, যেটা আমি দেখাচ্ছি। এই যে এইটা ছিল আমাদের 1 নং সমীকরণ। তাহলে 2 নং ভাগ 1 নং, 2 নং উপরে নিচে আসবে 1 নং। তাহলে 2 নং সমীকরণটা কি ছিল? এই যে M2 ইন্টু V1I স্কোয়ার মাইনাস V1F স্কোয়ার, এইটাকে বসাইলাম এই। আর 1 নংয়ের বাম পাশে কী ছিল? 1 নংয়ের বাম পাশে ছিল M2 ইন্টু V1I মাইনাস V1F। এই যে M1 ইন্টু V1I মাইনাস V1F। আবার এই সমীকরণের ডান অংশ বসালাম। আর 1 নংয়ের ডান অংশ কী ছিল? 1 নংয়ের ডান অংশ ছিল M2 ইন্টু V2F মাইনাস V2I। এইটাকে আমরা নিচে বসালাম M2 ইন্টু V2F মাইনাস V2I। এরপরে এই M1 বাদ, এই M2 বাদ গেল, তাহলে থাকলো উপরে থাকলো এইটা, নিচে থাকলো এইটা। এপাশে উপরে এইটা থাকলো, নিচে এইটা থাকলো। এরপরে এইখানে হচ্ছে A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র। A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র কি? A প্লাস B ইন্টু A মাইনাস B। আর নিচে তো এইটা থাকলোই, এপাশেও সেম A প্লাস B ইন্টু A মাইনাস B। এরপরে এই মাইনাসের টার্মটা বাদ গেল, তাহলে থাকলো V1I প্লাস V1F ইজ ইকুয়াল V2F প্লাস V2I। এখান থেকে আমরা V2F এর মান বের করে নেব। V2F এর মান কি হবে? V1I প্লাস V1F, আর এইটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস V2I। তাহলে V2F সমান সমান V1I প্লাস V1F মাইনাস V2I। এখন V2F এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণে আমরা V2F এর মান বসাবো। 1 নং সমীকরণটা কী ছিল? এই যে এইটা ছিল 1 নং সমীকরণ। 1 নং সমীকরণে
m1 ইন্টু v1i মাইনাস v1f ইজ ইকুয়াল m2 ইন্টু v2f মাইনাস v2i। এইখানে যে এই v2f ছিল এইখানে আমরা বসাবো এই মানটা, একটু আগে যে মানটা পেলাম আমরা এই মানটা। তাহলে লিখি আমরা m1 ইন্টু v1i মাইনাস v1f, এই যেই m1 ইন্টু v1i মাইনাস v1f ইজ ইকুয়াল m2 ইন্টু v2f। এখন এই v2f এর জায়গায় বসাবো এই মানটা, তাহলে v1i প্লাস v1f, v1i প্লাস v1f মাইনাস v2i, আর এ পাশে ছিল একটা মাইনাস v2i, সেইটা বসাইলাম মাইনাস v2i। এরপরে আমরা m1 দ্বারা গুণ করি, তাহলে m1 দ্বারা গুণ করলে কি হবে m1 v1i মাইনাস m1 v1f, আর ওই পাশে হবে m2 v1i প্লাস m2 v1f মাইনাস, দেখো দুইটা v2i আছে, তাহলে দুইটা v2i যদি আমরা যোগ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে টোয়াইস v2i, সাথে হবে m2, তাহলে টোয়াইস m2 v2i। এরপরে আমরা vi গুলোকে এক পাশে নেব এবং vf গুলোকে অন্য পাশে নেব, তাহলে এই m1 v1i এই পাশে থাকবে, সাথে m2 v1i এই পাশে আসবে, এ পাশে ছিল প্লাস, এ পাশে আসবে মাইনাস হয়ে, আর এইখানে দেখো আরেকটা আছে টোয়াইস m2 ইন্টু v2i, এইটা এই পাশে ছিল মাইনাস আকারে, এই পাশে গেলে হয়ে যাবে প্লাস, আর এইটা যে m1 v1f মাইনাস আকারে ছিল এইটা ওই পাশে গেলে হয়ে যাবে প্লাস। তাহলে দেখি আমরা কি লিখতে পারি, m1 v1i এটা তো ছিলই, এরপরে ওই পাশে ছিল এই যেই m2 v1i প্লাস ছিল মাইনাস হয়ে আসবে, তাহলে মাইনাস এই যে এই মাইনাস m2 v1i, আর এইটা ওই পাশে ছিল প্লাস আকারে, এইটা হয়ে যাবে মাইনাস টোয়াইস m2 v2i। এরপরে ডান পাশে লিখতে পারি আমরা m1 v1f প্লাস m2 v1f। এই অংশ থেকে আমরা কমন নিব v1f, তাহলে v1f কমন নিলে কি থাকবে m1 প্লাস m2, এই লিখলাম আমরা v1f কমন নিলে থাকবে m1 প্লাস m2 ইজ ইকুয়াল, এই দুইটা টার্ম থেকে আমরা কমন নিব v1i, যদি v1i কমন নিই তাহলে থাকবে কি m1 মাইনাস m2 প্লাস এইটা তো এর সাথে থাকবে টোয়াইস m2 v2i, এর কিছু করা লাগবে না। এরপরে v1f সমান সমান এইটা গুণ আকারে আছে, ওই পাশে আমরা ভাগ করে দিব, তাহলে m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2, সাথে থাকবে v1i প্লাস টোয়াইস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 আর v2i। আবার 3 নং সাথে 3 নং সমীকরণটা কোথায় পেয়েছিলাম আমরা, দেখো এই যে এই সমীকরণটা ছিল 3 নং সমীকরণ। এই সমীকরণ থেকে আগের বার আমরা v2f এর মান বের করেছিলাম, এবার আমরা v1f এর মান বের করব। তাহলে v1f এর মান বের করলে কি দাঁড়াবে v2f প্লাস v2i মাইনাস v1i। এইখানে দেখো v1f সমান সমান v2f প্লাস v2i মাইনাস v1i। এখন এই মানটাকে আবার আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। 1 নং সমীকরণটা কি ছিল প্রথম পেজে, এই যে, তাহলে এই সমীকরণে আমরা মান বসিয়ে দেবো m1 ইন্টু v1i মাইনাস v1f এর জায়গায় বসাবো আমরা এই টার্মটা, যেহেতু সূত্রের একটা মাইনাস আছে তাহলে সেই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস v2f, এটা হবে প্লাসে মাইনাসে মাইনাস v2i, আর এইটা হবে মাইনাসে মাইনাসে প্লাস v1i ইজ ইকুয়াল, সমীকরণ 1 নং এর ডান পাশে যেটা ছিল m2 ইন্টু v2f মাইনাস v2i, m2 ইন্টু v2f মাইনাস v2i। এবার আমরা গুণ করি, দেখো এখানে দুইটা v1i আছে, তাহলে দুইটা v1i যোগ করলে হবে টোয়াইস v1i সাথে m1, তাহলে টোয়াইস m1 v1i, এরপরে m1 v2f মাইনাস m1 v2i ইজ ইকুয়াল, এই পাশে দেখো এইটা আছে মাইনাস আকারে মাইনাস m1 v2f, এইটা মাইনাসটাকে ওই পাশে নিলে হয়ে যাবে প্লাস m1 v2f, আর এইটা তো থাকবেই প্লাস m2 v2f। এরপরে আমরা এই দুটো টার্ম থেকে আমরা v2f কমন নেব, v2f কমন নিলে থাকবে কি m1 প্লাস m2 ইজ ইকুয়াল, এই দুইটা টার্ম থেকে আমরা কমন নেব v2i, যদি v2i কমন নিই তাহলে থাকবে m2 মাইনাস m1, যেহেতু m1 এর আগে মাইনাস আছে তাহলে m2 মাইনাস m1, আর এটা তো সাথে থাকবে টোয়াইস m1 v1i, এই সাথে রইল। এরপরে v2f এর মান বের করব, কিভাবে আমরা v2f এর মান বের করব, v2f এর সাথে এইটা গুণ আকারে ছিল, এটাকে আমরা ওই পাশে ভাগ করে দিব, তাহলে টোয়াইস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু সাথে আছে v1i প্লাস m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু v2i। তাহলে এটা হলো 5 নং সমীকরণ, আর উপরের এইটা হলো 4 নং সমীকরণ। সমীকরণ 4 ও 5 নং হতে সংঘর্ষে অংশগ্রহণকারী বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগের মান পাওয়া যায়। এবার আমরা কিছু বিশেষ ক্ষেত্র দেখব। বিশেষ ক্ষেত্রসমূহ কি কি? v1i ইজ ইকুয়াল v2i হলে বস্তুদ্বয়ের মধ্যে কোনো সংঘর্ষ ঘটবে না। দেখো, যদি এই দুইটা বস্তু একই বেগে চলতে থাকে, মানে বস্তুদ্বয়ের মধ্যে বেগের কোনো পরিবর্তন না হয়, তাহলে বস্তুদ্বয় একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে চলতেই থাকবে, এদের মধ্যে কখনো কোনো সংঘর্ষ ঘটবে না। সংঘর্ষ ঘটার জন্য অবশ্যই বস্তুদ্বয়ের বেগের
একটা হ্রাস বৃদ্ধি ঘটতে হবে, কোনোটার বেগ বেশি হতে হবে, কোনোটার বেগ কম হতে হবে। 2 নম্বর কি আছে, বস্তুদ্বয়ের ভর সমান হলে অর্থাৎ m1 = m2 হলে 4 ও 5 নং সমীকরণ থেকে পাই v1f = v2i এবং v2f = v1i। এটা কিভাবে হলো দেখো, আমরা মনে করো 5 নং সমীকরণ বিবেচনা করি। এই যে সমীকরণটা ছিল এটাকে বিবেচনা করি, v2f = twice m1 twice m1, যেহেতু m1 = m2 তাহলে m2কেও আমরা m1 বিবেচনা করি। তাহলে নিচে হবে m1 + m1, m1 + m1 করলে কি হবে, twice m1, সাথে থাকবে v1i, সাথে v1i প্লাস এখানে ছিল m2 - m1, যেহেতু আমরা m2কে m1 ধরে নিয়েছি তাহলে এখানে হবে m1 - m1, এই যে লিখলাম m1 - m1 ডিভাইডেড বাই m1 + m1 ইন্টু v2i। এরপরে দেখো এইখানে এইটা বাদ যাবে, v2f = v1i, আর এই পাশের এই অংশটা তো জিরো হয়ে যাবে, যেহেতু m1 - m1 করলে এই তো জিরো আসবে, তাহলে এই পাশের এটাম জিরো, তাহলে v2f = v1i। সেমভাবে যদি আমরা 4 নং সমীকরণ করতাম, এই যে 4 নং সমীকরণটা ছিল, এই সমীকরণটা আমরা 4 নং সমীকরণ করলে আমরা পেতাম v1f = v2i। এখন এর মানে হচ্ছে v2f = v1i, v2f হচ্ছে বড় বস্তুটার শেষ বেগ, দেখো v2f হচ্ছে বড় বস্তুটার শেষ বেগ আর v1i হচ্ছে ছোট বস্তুটার আদিবেগ, তাহলে ছোট বস্তুটার আদিবেগ প্রাপ্ত হওয়া সংঘর্ষের পরে বড় বস্তুটা প্রাপ্ত হবে। আর অন্যটা ছিল v1f = v2i, v2i ছিল বড় বস্তুটার আদিবেগ আর v1f ছিল ছোট বস্তুটার শেষ বেগ, তাহলে সংঘর্ষের পরে বড় বস্তুটার বেগ ছোট বস্তুটা প্রাপ্ত হবে এবং ছোট বস্তুটার বেগ বড় বস্তুটা প্রাপ্ত হবে, মানে এরা বেগ বিনিময় করবে। অতএব দেখা যায় দুটি সমান ভরের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে বস্তুদ্বয়ের বেগের বিনিময় ঘটে, অর্থাৎ একটি বস্তু অপরটির বেগ প্রাপ্ত হয়। যেমনটি আগেই বললাম আমরা, ছোট বস্তুটার বেগ বড় বস্তুটা প্রাপ্ত হবে এবং বড় বস্তুটার বেগ ছোট বস্তুটা প্রাপ্ত হবে। এই ছিল আজকের মতো। আমি এই প্রতিটা পেজের ছবি গুগল ড্রাইভে আপলোড করে তার লিঙ্ক কমেন্ট বক্সে কিংবা ডেসক্রিপশনে শেয়ার করে দিব, তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ।